This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, স্বাগত আপনাকে আরো একবার টিভি9 বাংলায়। আমি দীপ রয়েছি আপনাদের সঙ্গে। ঘড়িত সময় দুপুর 1:30। তার মানে টিভি9 বাংলায় সময় এখন দুপুরের 4 ব্রেকিং এর। আজ কোন কোন বড় 4 খবরে আমাদের নজর থাকবে আসুন এক এক করে দেখে নিই বিগওয়ালে। আজকে শুরুতেই যে বড় খবর আমাদের নজর রাখতেই হচ্ছে, মহাকুম্ভের খবরে নজর রাখবো। পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে 30 জনের কুম্ভ মেলা প্রাঙ্গণে মুখ্য সচিব এবং ডিজিপি, এই খবরে নজর থাকবে। তারপর যে খবরে নজর রাখবো, মহাকুম্ভে প্রাণ হারালেন কলকাতা সহ এই রাজ্যের 2 জন, এই খবরে আমাদের নজর থাকতে হবে। এরপর যে খবরে নজর রাখবো, রাজ্যের কপালটা একবার ভাবুন, স্যালাইন নিয়েও ঘোর বিপাকে স্বাস্থ্য ভবন। যে বিকল্প সংস্থাকে নতুন স্যালাইনে বরাদ্দ দেওয়া হয়েছিল সেটাও বাতিল করা হলো। চতুর্থ যে বড় খবরে আমাদের নজর থাকবে, আজকে ট্যাংরার হেলে পড়া যে নির্মীয়মান বহুতল, সেই বহুতল ভাঙবে পুরসভা। এই সব খবরে নজর থাকবে আগামী আধ ঘন্টা। এবার ট্যাংরার সেই হেলে পড়া বহুতলটার ছবি দেখায়। সেই বহুতল আজই ভাঙার কথা। হেলে পড়া সেই বহুতল ভাঙতে যাওয়ার সময় পুরকর্মীদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, এই মাথার ছাদ যদি চলে যায় তাহলে তারা কোথায় যাবেন? আত্মহত্যা করা ছাড়া তাদের কাছে আর কোনো উপায় থাকবে না, এমনটাই বলছেন তারা। ট্যাংরায় যে হেলে পড়া বহুতল, সেই বহুতলের খবর টিভি9 বাংলা প্রথম দেখিয়েছিল আপনাদের। টিভি9 বাংলার খবর দেখার পর টনক নড়ে পুরসভার ববি হাকিম। তিনি আশ্বাস দেন যে এই বেআইনি বহুতলটি ভেঙে ফেলা হবে। আজ সেই বহুতলটি ভাঙার কথা। বহুতলটি ভাঙার জন্য পুরকর্মীরা পৌঁছতেই এলাকায় পুরকর্মীদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে দেন স্থানীয় বাসিন্দারা। যারা ওই বহুতলের বাসিন্দা তারাও এই বিক্ষোভে সামিল হয়েছেন। তাদের অভিযোগ, মাথার ওপর থেকে ছাদ যদি সরে যায় তাহলে হয় তাদের শীতকালে গাছের তলায় থাকতে হবে, না হলে আত্মহত্যা করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, ট্যাংরায় যে হেলে পড়া বহুতল, সেই বহুতল ভাঙতে যখন পুরকর্মীরা পৌঁছন তখন তাদের ঘিরে, পুরকর্মীদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় মানুষ। এখন কি পরিস্থিতি জানবো, সোমা রয়েছেন আমাদের সঙ্গে। সোমা, এই মুহূর্তে পুরকর্মীরা তারা কি ঘেরাও মুক্ত হতে পেরেছেন? না দেখো, পুরকর্মীরা এখনো পর্যন্ত ঘেরামুক্ত হতে পারেননি, কারণ এলাকার বাসিন্দারা যারা রয়েছেন তারা তাদেরকে ঘিরে ধরে রেখেছেন। তাদের একটাই বক্তব্য যে এই যে ইল্লিগাল যে বাড়িটি রয়েছে, যে বাড়িটি ভাঙার জন্য পুরসভার কর্মীরা এসেছেন, কিন্তু পাশে যে বাড়িটি হেলে রয়েছে সেই বাড়ির বাসিন্দাদের এখনো পর্যন্ত কোনো পুনর্বাসন বা তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত করা হয়নি। তাই কিন্তু আজকে যখন পুরসভার তরফ থেকে কর্মীরা আসেন তাদেরকে ঘিরে ধরা হয় এবং তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। কেউ তো এরকম মন্তব্য করেছেন যে পুরসভার দৃষ্টি এড়িয়ে কিভাবে এত বড় একটা বেআইনি বাড়ি তৈরি হলো, যখন বাড়ি তৈরি হচ্ছিল তখন পুরসভার কেন দৃষ্টি ছিল না, এবং যে হেলে পড়া বাড়িটি রয়েছে অর্থাৎ যেখানে বাসিন্দারা রয়েছেন তারা বিপদের মধ্যেই রয়েছেন। তাই কিন্তু তারা একেবারেই সোমা, আমরা যখন এই স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলছিলাম তারা বলছেন যে যদি পুরসভা আগেই জানতো এই বহুতল বেআইনি তাহলে কেন একটা বহুতল নির্মাণ করার জন্য অনুমতি দেওয়া হলো? একটা বহুতল বানিয়ে ফেলা তো মুখের কথা নয়, তার জন্য একগুচ্ছ অনুমতি লাগে। পুরসভা তাহলে সেই অনুমতিগুলো দিল কেন? আর যদি অনুমতি দিয়েই দিত তাহলে এখন বহুতল ভাঙছে কেন? বাসিন্দাদের এই প্রশ্ন তো যুক্তিসঙ্গত। একেবারে যুক্তিসঙ্গত। তারা কিন্তু প্রথম থেকেই কথা বলছেন এবং শুধুমাত্র যে বাড়িটি ভাঙা হচ্ছে, যেখানে মানুষজন নেই, বাড়িটিতে এখনো পর্যন্ত 13টি ফ্যামিলি রয়েছে, তারা কিন্তু অসহায় অবস্থাতেই রয়েছে। তাদেরকে কোনোভাবে না সরিয়ে দিয়ে, কারণ তারা কিন্তু প্রথম থেকেই বলছিলেন যে এই ইলিগাল বাড়িটি যখন ভাঙা হবে তখন যদি সেই ভাঙার কারণে যদি তাদের উপর যদি কোনো এফেক্ট হয়, তাদের বাড়িটি ফেলে রয়েছে যদি ভেঙে পড়ে যায় তাহলে কি হবে, সে নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলেছিলেন এবং বারবার তারা কিন্তু বলছেন যে তারা কিন্তু একেবারে প্রাণে ঠিকই তারা সেখানে রয়েছেন। ফলে আমরা দেখতে পাচ্ছি, দেখো, যেহেতু যে বাড়িটি ফেলে রয়েছে অর্থাৎ ইলেকট্রিক্যাল যে বাড়িটি রয়েছে, সাদা বিল্ডিংটি রয়েছে, সেটা যেই বাড়িটির ওপর যে বহুতলটির ওপর ওই নির্মীয়মান বহুতলটি হেলে রয়েছে সেই বহুতলে তো অনেকে থাকেন। তারা বলছেন যে ফ্ল্যাটের জন্য তারা অনেক কষ্ট করে টাকা জমিয়েছিলেন, অনেক টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছিলেন, তাদের সর্বস্ব সঞ্চয় খরচ হয়ে গেছে। এরপর যদি রাতারাতি ছাদহীন হতে হয় তাহলে আত্মহত্যা করা ছাড়া বা গাছতলায় রাত কাটানো ছাড়া তাদের আর কোনো উপায় থাকবে না। কি বলছেন তারা, শুনুন একবার।
কততলা ভাঙবে কি ভাঙবে সেটা তো আমরা এখনো জানি না। এবার ইঞ্জিনিয়ার আসুক, ওনারা এসে যেটা ডিসিশন নেবে সেই বিষয়ে আমরা তারপরে দেখব আমাদেরটা কি হবে, আমরা কোথায় যাব, আমাদের কি করবে সেই ডিসিশনটা আমাদের দিয়ে দিই, আমরা কিচ্ছু করব না। পুরসভার তরফ থেকে বলা হচ্ছে যে আগস্ট মাসে নোটিশ দেওয়া হয়েছে। হ্যাঁ, সেই নোটিশ আমরা আসিনি, আসলে তো জানতে পারতো, এতটা কাজ তো এগিয়ে যেত না। না, আমাদের এটাই বক্তব্য। সম্পূর্ণ বেআইনি বলা হচ্ছে। সেটা তো বেআইনি। এখানে বেআইনি বাড়ি মানে লিগ্যাল বাড়ি আছে, বেশিরভাগই বেআইনি আছে, লিগ্যালও আছে, সেটা নিয়ে না। কিন্তু আপনারও কি এখানে ফ্ল্যাট আছে? একদম। তো মানে কি ভাবছেন এখন? মানে পুরসভা বলছে ভেঙে ফেলা হবে এটা। ওটা নিয়ে তো ভাবছি দাদা, আমরা এবার কোথায় যাব? আমাদের তো এবার রাস্তার গাছের তলায় বসা ছাড়া তার উপায় নেই, হয় সুইসাইড করে নিতে হবে, কারণ এতগুলো টাকা আমরা কি করে অ্যারেঞ্জ করেছি, কতটা কষ্ট করেছি। যদি জানতে হয় আমাদের পেছন পেছন থাকুক যে আমরা কি কাজ করে আমরা টাকা জোগাড় করেছি। সেই জায়গায় যদি আজকে বলা হয় এটা ভাঙা হবে, তাহলে কোথায় যাব? আমাদের একটা ব্যবস্থা করে দিক যেন আমরা স্থিরভাবে থাকতে পারি সেই জায়গাটায়। क्यों टूटेगा? हम लोग कहाँ जाएंगे? टूटेगा तो हम लोग जो पैसा दिए हैं, एक एक पैसा जोड़ के पैसा दिए हैं, कर्ज लेकर दिए हैं, अपना छत एक हो जाए, और फिर हम लोग जाएंगे कहाँ? उसका मुआवजा कौन देगा? क्यों टूटेगा वो? कितने रुपये से खरीदा है? 22 लाख रुपये में खरीदा हूँ। কুম্ভে পদপিষ্ট আশঙ্কাজনক অবস্থায় হসপিটালে ভর্তি বেশ কয়েকজন। দুপুরে 4 ব্রেকিং নিয়ে ফিরে এলাম ব্রেকের পর। যেমনটা আপনাদের জানিয়েছিলাম, মহাকুম্ভে পদপিষ্ট হয়ে 30 জনের মৃত্যু হয়েছে, আর তার মধ্যে এই বাংলার 2 জন পুণ্যার্থীও রয়েছেন। কলকাতার বাসন্তী পোদ্দার এবং পশ্চিম মেদিনীপুরের শালবনির উর্মিলা ভূঁইয়া। এখনও নিখোঁজ কাটোয়ার ভারতীওয়ালা ঘোষ, জুনপুটের পবন জানা। নিখোঁজদের সন্ধানে হেল্পলাইন নম্বর চালু করেছে মহাকুম্ভ মেলা কর্তৃপক্ষ। হেল্পলাইন নম্বরটি হলো 1902। কিন্তু কিভাবে এত বড় দুর্ঘটনা, সে নিয়ে আলাদা তদন্ত রিপোর্ট জমা দেবে উত্তরপ্রদেশ পুলিশ। যোগী আদিত্যনাথের নির্দেশে মেলা প্রাঙ্গণের নিরাপত্তা সরেজমিনে উত্তরপ্রদেশের মুখ্য সচিব এবং ডিজিপি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার জন্য 3 সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। বিচার বিভাগীয় তদন্ত কমিটির নেতৃত্ব দিচ্ছেন প্রাক্তন বিচারক হর্ষ কুমার। एक दुर्भाग्यपूर्ण हादसा इसी दौरान अखाड़ा मार्ग पर संगम के तट पर हुआ, जिसमें 90 से ज्यादा लोग गंभीर रूप से या सामान्य रूप से घायल हुए। यह हादसा भारी भीड़ के द्वारा अखाड़ा मार्ग के बैरिकेडिंग्स को तोड़ने और उसके बाद उससे कूद करके जाने के कारण वहां पर हुआ है, जिसमें 30 के आसपास लोगों की दुखद मृत्यु हुई है। যখন এই দুর্ঘটনার খবর যখন প্রাথমিকভাবে পৌঁছেছিল, তখনই বিরোধী নেতারা রাহুল গান্ধী থেকে শুরু করে অখিলেশ যাদব থেকে শুরু করে মায়াবতী, তারা অনেকেই যোগী সরকারের ভিআইপি কালচারকে কাঠগড়ায় তুলেছিলেন। আর এবার ঘুরিয়ে সেই ভিআইপি কালচারের যে দায় তা স্বীকার করে নিল খোদ উত্তরপ্রদেশ সরকার। এই মর্মান্তিক দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে কুম্ভের মেলায় এবার বেশ কিছু নিয়মের রদবদল করা হলো। গাড়ি নিয়ে প্রবেশে এখন থেকে কড়াকড়ি, বাতিল করা হয়েছে ভিভিআইপি পাস। মহাকুম্ভে আরো ভালো ট্রাফিক ম্যানেজমেন্ট এবং সহযোগিতার নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। রাতেই পুলিশের শীর্ষকর্তা এবং আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি কথা বলেছেন। যেমনটা জানাচ্ছিলাম আপনাদের, মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু হলো পশ্চিম মেদিনীপুরের বৃদ্ধার। মেয়ে জামাইয়ের সঙ্গে পুণ্যস্নানে গিয়েছিলেন শালবনির গোদা পিয়াশাল সংলগ্ন কাছারি রোড এলাকার বাসিন্দা বছর 78-এর উর্মিলা ভূঁইয়া। প্রয়াগরাজে মতিলাল নেহরু মেডিকেল কলেজের মর্গে গিয়ে তাঁরা দেহ শনাক্ত করলেন নাতনি। অ্যাম্বুলেন্সে করে দেহ আসবে খড়গপুরে, সেখান থেকে যাবে শালবনির বাড়িতে। সকালে আমরা খবর পাই আমার যিনি মারা গেছেন উনি হচ্ছে আমার দিদিমা। আমার মামার কাছে খবর আছে, মানে ভোরের দিকে খবর আছে যে আমার দিদিমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই ছত্রচিহ্ন হয়ে গেছিলো ওখানে যে দুর্ঘটনাটা ঘটেছিল। তো তারপরে ওখানে খোঁজাখুঁজি খোলার পরে অনেকক্ষণ পরে আমাদের কাছে খবর আছে 1:30-2টার দিকে, দুপুর 1:30-2টার দিকে খবর আছে যে আমার যে দিদিমা তার মানে দেহটা
হসপিটালে পাওয়া গেছে। মানে যে মারা গেছে তার ছোট মেয়ে একটু অসুস্থ হয়ে পড়েছিল, সেন্সলেস হয়েছিল, তাকে তো সবাই সেইখানে পুলিশের অসুস্থতা করে সে ভালো হয়েছে। তারপরে আবার জেঠিমাকে পাওয়া যায়নি, তারপরে খবর এলো যে হচ্ছে উনি হচ্ছে হাসপাতালে, মানে চারদিকে খুঁজাখুঁজি করছে, যে উদ্দেশ্যে যাওয়া হয়েছিল যে করতে পারেনি মনে হয়। কিন্তু আমরা অনেক করে বারণ করেছিলাম জেঠিমাকে যে তোমার বয়স হয়েছে, তুমি জেঠিমা তোমার যাওয়ার দরকার নেই। কিন্তু বলছে যদি আমার মৃত্যু হয় তো ওইখানেই হবে। হ্যাঁ, যদি পূর্ণ করতে যে হ্যাঁ তীর্থযাত্রা যদি মারা যায় তো মারা যাব। আমার তো এক প্রকার মানে একটা ডান হাত লোকের ভেঙে গেলে যেরকম অবস্থা হয় আমারও সেই অবস্থা হয়ে গেছে। প্রশাসন আমাকে ফোন করেছিলেন, আমার নবান্ন থেকে কমিশনার সাহেব ফোন করেছিলেন, জেনেছেন, এবং আমার লোকাল থানা যে শালবনী এসআই উনিও ফোন করেছেন দুবার। ভিডিও এসেছিলেন দেখলাম। হ্যাঁ, বিডিও সাহেব এসেছিলেন, বলে লোকাল থানায় যে বলেছে উনিও বলেছেন কোনো প্রশাসনিকভাবে সাহায্য পাচ্ছেন। প্রশাসনিকভাবে সাহায্য পাচ্ছি। ওনার বলছে কোনো অসুবিধা হলে আপনাকে ফোন করবেন, আমার ফোন নম্বরও দিয়েছেন, ওনার কন্ট্যাক্ট করতে বলেছেন, আর আমাদের ফোন নম্বরও নিয়েছেন, ওনার গাড়ির সঙ্গে কথা বলছেন। যতটা মানবিক সাহায্য প্রশাসন থেকে করা যায় আমরা সেই চেষ্টায় আছি, এবং ওনাদেরকে যাতে বেনারস থেকে আসতে কোনো অসুবিধা না হয় সেই চেষ্টা আমরা করছি। আমরা যাতে না, আজকে মৃতদেহ আসছে, তো আজকে এই বাড়িটা আসলে পরে আমরাও তখনও থাকবো। তো আমরা এখনও পর্যন্ত সকাল 6:30টার সময় বেনারস বেরিয়েছে ওরা, যে খবরটা পাওয়া গেছে। তো আমাদের পুলিশ প্রশাসনও মানে সময়ে সময়ে আপডেট নিচ্ছেন কত দূর এগিয়েছেন। তো সেই হিসেবে যখন আসবেন তখন আমরা বসে থাকবো, সবাই মধ্যে আমাদের পিআরআই বডিজ যারা আছেন তারাও থাকবেন। শালবনীর পাশাপাশি মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে কলকাতার এক বাসিন্দারও। ছেলে, মেয়ে এবং বোনের সঙ্গে কুম্ভে গিয়েছিলেন কলকাতা পুরসভার 95 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাসন্তী পোদ্দার। পরিবার সূত্রে জানা গেছে, হুড়োহুড়ির মধ্যে আচমকাই পড়ে যান বাসন্তী দেবী। তখনই পদপিষ্টের ঘটনা। মহিলার ছেলের হাতে তুলে দেওয়া হয়েছে দেহ। মৃতার ছেলে সুরজিৎ পোদ্দার জানিয়েছেন, এখনও দেহের ময়নাতদন্ত হয়নি। গতকাল বাসন্তী পোদ্দারের পরিবারের সঙ্গে দেখা করেন এলাকার কাউন্সিলর তপন দাশগুপ্ত।